ছেলেটা ওর হাত বের করে নিয়েছে, বা হাত আগেই বের করেছিল। আমি তখন কিছু বুঝতে পারলাম না ছেলেটা ঠিক কি করতে চাইছে। এর কিছুক্ষণ পরেই ও আমার কানের কাছে আস্তে আস্তে বলল, বাঁশের এই পারে চলে আসুন। ওর কাজকর্মে এতক্ষণে আমিও উত্তেজিত হয়ে পড়েছিলাম, তাই আমি সবকিছু ভুলে মনের অজান্তেই ওর ডাকে সাড়া দিলাম। মাঝে মাঝে খুঁটি দিয়ে জমির সাথে সমান্তরাল ভাবে খুঁটির ওপর দিকে আর নিচের দিকে লম্বা বাঁশ দিয়ে ঘেরা আছে আসরটা। আমি মাথা নিচু করে বাঁশের বেড়ার ওই পারে চলে গেলাম। আমার এই মুহূর্তে আর কিছু ভাবতে ভালো লাগছিল না, যদিও এই সময় আমি কিছু ভাবতে পারবো বলে মনে হয় না। এই পারে আসতেই ছেলেটা আমার একটা হাত ধরে টেনে মঞ্চের আরো একটু কাছে নিয়ে গেল। যেহেতু এই জায়গাটাতে কাপড় দিয়ে ঘেরা ছিল, তাই এখান থেকে মঞ্চ দেখা যাবে না। আলো থাকলেও ওই জায়গাটা একটু আবছা অন্ধকারের মতো। সেজন্য আমরা মঞ্চের কাপড়ের আড়ালে চলে এলাম। কিন্তু যারা আমাদের পেছন থেকে গান শুনছিল তারা আমাদের দেখতে পাবে আলো ফিরে এলে, যদিও স্পষ্টভাবে নয়। আমি আরেকটু এগোতেই আমাকে থামিয়ে দিল ছেলেটা। এরপর ও আমার পেছনে চলে এলো। ছেলেটার যা সাহস দেখছি! এখনো কি করবে আমি বুঝতে পারলাম না। এরপরও পেছন দিকে এসে আমার ঘাড়ে হাত দিয়ে একটু চাপ দিল, বোঝাতে চাইলো আমাকে সামনের দিকে বেঁকে দাঁড়াতে হবে। তখন আমি ওর উদ্দেশ্যে বুঝতে পারলাম, কিন্তু এইরকম একটা জায়গায় আমি কিছুতেই রাজি হতে চাইলাম না এইরকম একটা কাজ করতে। কিন্তু আমাকে পাত্তা না দিয়ে জোর করে পেছন থেকে খেলা আরম্ভ করে দিল। ওর এই কাজে আমি আবারও কামাতুর হয়ে উঠলাম, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি আমাকে আরো কিছু পেতে বাধা দিচ্ছিল। এইরকম পাবলিক প্লেসে যে আমি এত দূর পর্যন্ত ছেলেটার সাথে এগিয়েছি তাতে আমি নিজে নিজেই অবাক হলাম। ভাবনা চিন্তার কোনো অবকাশ নেই। এসব ভাবতে ভাবতে আমি একটু নড়াচড়া করতে শুরু করলাম। তখন হাত দুটো ছেড়ে ছেলেটা আমাকে বলল, নড়বেন না। ওর কথা শুনে আমি ওইভাবেই দাঁড়িয়ে রইলাম, কিন্তু পেছন থেকে লাগানোর ফলে আমার ব্যালেন্স রাখাই দুষ্কর হয়ে উঠেছে। এভাবে 4-5 মিনিট পর আমরা জেনারেটর চালানোর আওয়াজ শুনতে পেলাম। তখন আমরা বুঝতে পারলাম যে একটু পরেই আলো জ্বলে উঠবে। সেই সময় আমারও উত্তেজনা চরমে উঠেছে, তাই আমি কিছুতেই নিজেকে অতৃপ্ত রাখতে চাইলাম না, কারণ এরপরে কবে আবার খেলা হবে সেটা আমি জানি না। তাই আমি আরো বেশি করে মনে মনে চাইছিলাম ছেলেটা যেন আমাকে এখন না ছেড়ে দেয়, কিন্তু আমি মুখে কিছু বলতে পারলাম না, কারণ এটা আমার আত্মসম্মানের ব্যাপার। এরকম একটা অচেনা ছেলের কাছে আমি কিছুতেই চাইতে পারবো না। সে যাই হোক, আমার ভাবনা ভাবনাই থেকে গেল। ছেলেটা আমাকে অতৃপ্ত রেখেই ছেড়ে দিল। এরপর আমি সোজা হয়ে দাঁড়াতেই আলো জ্বলে উঠল। আমার চেহারাতে তখন এক রাশ বিরক্তি ফুটে উঠল। এতক্ষণে আমার মুখে ঘাম জমে গেছে, তবে শরীরের ঘাম দেখা যাচ্ছিল না, চাদর শাড়ি দিয়ে ঢাকা আছে বলে। কিন্তু আমার অন্তরের ঘাম আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না, কারণ আমার মুখটা দেখলেই যে কেউ বুঝতে পারবে আমি কতটা অতৃপ্ত রয়ে গেছি। এরপর আমি ছেলেটার দিকে তাকিয়ে দেখলাম যেন কিছুই হয়নি। সুন্দর পায়জামা পাঞ্জাবি পরা চাদর গায়ের একজন তরুণ। আমি বুঝতে পারলাম না এত তাড়াতাড়ি এত ফিটফাট কি করে হয়ে গেল। তারপর ছেলেটা এখান থেকে আলোর দিকে চলে গেল। ওকে দেখে মনে মনে ভাবলাম গান শুনবে হয়তো, কিন্তু আমি এখন কি করব? আমার ননদের বাড়ি যাবার সময় বেশ খানিকক্ষণ আগেই পার হয়ে গেছে। এতদিন পরে সুখের আদর শুরু হলো, কিন্তু শেষ হলো না। তাছাড়া এইরকম যন্ত্র আমি জীবনে আর কোনোদিন পাবো কিনা সন্দেহ। ছেলেটাকে তাও আমি জানি না পরিচয় করে নেওয়া যায়, কিন্তু সেটা কি সহজ হবে? এখন যে যে পরিচয় করার মানে ওর কাছ থেকে আদর চাওয়া, সেটা আমি করতে পারবো না। ছেলেটা আরো খানিকটা এগিয়ে গেল, হয়তো চলে যাবে। আর কিছু চিন্তা না করে আমিও এগিয়ে গেলাম ছেলেটার পেছন পেছন। একটু দ্রুত পা চালিয়ে লোকজনের পাশ কাটিয়ে ছেলেটার কাছে চলে এলাম। এরপর ওর একটা হাত ধরে ওকে নিজের সাথে এগিয়ে নিয়ে চললাম, কারণ আমি কিছুতেই এই শুরুটা অসম্পূর্ণ রাখতে চাই না। আমি এখন কি করব সেটা আমি ঠিক করে ফেলেছি।
তাই ভিড় কাটিয়ে আমরা মাঠটা পার করে রাস্তায় এসে পড়লাম। এখনো আমি ওর হাতটা ধরে আছি। আর একটু দূরে রিক্সা স্ট্যান্ড। ওর হাতটা ধরেই স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে গেলাম। রিক্সাতে উঠে রিক্সা চালককে বললাম, রিনা মেডিকেলে চলুন। ওটা আমার বাড়ির সামনের রিক্সা স্ট্যান্ড। 10 মিনিট লাগে ক্লাবের মাঠে থেকে রিনা মেডিকেল পর্যন্ত। অল্প একটু এগুতেই ইলেকট্রিসিটি চলে এলো। রাস্তার দোকানের বাড়ির আলো জ্বলে উঠলো। ওই আলোতে আমি ছেলেটার দিকে দেখলাম। ও সামনের দিকে তাকিয়ে আছে, দেখে নিষ্পাপ মনে হয়। নিষ্পাপ সুন্দর একটা মুখ। আমরা দুজনেরই কেউ কোনো কথা বলতে পারলাম না। আমি যখন দৃষ্টি নিচে নামালাম তখন দেখতে পেলাম ছেলেটার পাঞ্জাবিটা উঁচু হয়ে আছে। ওর এই অবস্থা দেখে আমি মনে মনে একটু হাসলাম। রিক্সা থেকে নেমে আমরা একটা গলির পথ ধরলাম। আমি ছেলেটার দিকে তাকাতেই বুঝতে পারলাম ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু আমি মুখে কিছু বললাম না। গলি বরাবর এগিয়ে চললাম, ছেলেটাও পেছন পেছন আসতে লাগলো। 2 মিনিট হাঁটতেই আমি বাড়ির সামনে এসে পড়লাম। 2 তলা ছোট বাড়ি, প্রাচীর দিয়ে ঘেরা। দালান বাড়ি আর প্রাচীরের মাঝে খানিকটা জায়গা ফাঁকা আছে। গেট খুলে ঢুকতেই ছেলেটার হাত ধরে টান দিলাম আমি। এরপর আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম বাড়িতে। ছোট একটা বাগান, তারপরে আমার থাকার ঘর। এই বাগানটা আমি নিজে হাতেই তৈরি করেছি, তাই এটা আমার খুব প্রিয়। বাগানটা পার করে বাড়ির তালাটা চাবি দিয়ে খুলতে হবে, তাই আমি তাড়াতাড়ি তালা খুলে ফেললাম। এরপর আমি দরজার পাশে সুইচ অন করে আলো জ্বেলে দিলাম। ওকে টান দিয়ে ঘরে ঢুকিয়ে নিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। ঘরে ঢুকে আমার ডাইনিং কাম লিভিং রুম। সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো, দেয়ালে কিছু প্রাকৃতিক দৃশ্যের ছবি টাঙানো আছে। ডান দিকে সোফা সেট রয়েছে, কোণের দিকে টিভি, তার পাশে টেলিফোন। ওদিকে দরজা দিয়ে আমাদের বেডরুম, এইদিকে ডাইনিং টেবিল, তার পাশে রয়েছে রান্নাঘর আর স্নানঘর। রান্নাঘরের পাশে সিঁড়ি, ওটা বেয়ে উঠে গেলাম দোতলায় শাশুড়ির থাকার ঘর। আর কিছু চেয়ার বা অন্যান্য আসবাব আছে। আমি জানতাম বাড়ি একদম ফাঁকা থাকবে। নির্মলার ছেলে তো শ্যামলীর বাড়ি খানিক আগেই গেল, আর আমার বিধবা শাশুড়ি সেই সকাল থেকে ওখানেই আছেন। ঘড়ির দিকে দেখলাম 8:30 বাজে, মানে নির্মলরা এখন যে কোনো সময় চলে আসতে পারে। তাই সময় বেশি নেই। আমার ভেতরে আগুন জ্বলছে, তা যে করেই হোক নেভাতেই হবে। নিজের ফাঁকা বাড়িতে আমি একটু নিশ্চিত বোধ করলাম, কিন্তু আমি অবাক হলাম এটা দেখে যে ঘরে একা পেয়ে ছেলেটা আমাকে কিছুই করছে না, যেন একটা ক্যাবলাকান্ত। এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো দেয়ালের ছবিগুলো। বেশ মনোযোগ দিয়েছে ওদিকে, কিছু করবে বলে মনেও হচ্ছে না। ওর এই কাণ্ডে আমি যার পর নাই অবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, এ কেমন ছেলে রে বাবা, ওই রকম ভিড় জায়গাতে লাগিয়ে ছালো, আর এখন একা পেয়েও চুপচাপ আছে। ওকে কেন এখানে আনা হয়েছে সেটাও ভালো করেই জানে, কিন্তু না জানার ভান করছে। কিন্তু আমি কিভাবে শুরু করব তাও বুঝতে পারছি না। অন্যদিকে সময়ও বেশি নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। তবে আমি মুখে কিছু বলতে পারলাম না। আমার সংকোচ হলো, এই মুহূর্তে আমার মুখ থেকে কোনো কথা সরছে না। মনে হলো কেউ যেন আমার জিভ আঠা দিয়ে আটকে রেখেছে। ছেলেটা এবারে আমার দিকে ফাল করে তাকালো। ওর তাকানো দেখে আমার বিরক্তি ধরে গেল। তখন আমি মনে মনে ভাবলাম, এই ছেলেকে নিয়ে কি বিপদেই না পড়লাম রে বাবা। এরপর আমি আমার আত্মসম্মান ভুলে গিয়ে ওকে বললাম, তুমি কি এখানে দেয়ালে টাঙানো ছবিগুলো দেখতে এসেছো, নাকি অন্য কিছু করবে? আমার এই কথা শুনে গাধার মতো আমাকে জিজ্ঞেস করলো কি করব। এরপর আমি ওর প্রতি রেগে গিয়ে বললাম, এখানে এসো, কি করবে আমি বুঝিয়ে দিচ্ছি। এরপর টানা 1 ঘন্টা ধরে খেলা চললো।